ভাইকে বাঁচাতে পুলিশের ভ্যান আটকে দেয় এই মেয়ের কথা কি মনে আছে? মনে আছে সেই রিকশাওয়ালার কথা, যিনি শহীদ নাফিজের নিথর দেহ নিয়ে পাগলের মতো ছুটছিলেন? তারা সবাই জুলাই আন্দোলনের সাহসী ও অকুতোভয় সৈনিক। ডিম পারে হাসে, খায় বাগডাসে। প্রবাত্রীর সাথে এই সাহসী মানুষগুলোর কিছুটা মিল আছে, কারণ জুলাই আন্দোলনের সময় তারা জীবন বাজি রেখে সামনে এসেছিলেন, আর আন্দোলন শেষে কোনো বিনিময় না নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের কর্মকাণ্ডের সুফল সবাই ভোগ করলেও এক বছর পর এসে কয়জনই বা তাদেরকে মনে রেখেছে? এই ভিডিওটা দেখুন। সামনে এক ঝাঁক পুলিশ আর পেছনে শত শত আন্দোলনকারী। পুলিশ বাহিনীর শস্ত্রের সামনে দাঁড়ালেও আন্দোলনকারীদের এগিয়ে যাওয়া ছিল কল্পনাতীত ব্যাপার, কারণ যে কোনো সময় ঘটতে পারত প্রাণহানির ঘটনা। সেদিন নিজের প্রাণের মায়া ত্যাগ করে তারা ধাওয়া দিয়েছিল পুলিশকে, যার একেবারে সামনে ছিল একজন সাহসী যুবক। ওই যুবকের দৌড় দেখে মনে হবে সে দুনিয়ার সকল মায়া ভুলে শুধু জুলাইকে সফল করতেই মাঠে নেমেছিল। পরবর্তীতে বিভিন্ন সূত্রে জানা গেছে মানুষটা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তবে রাজনীতি করেন না এমন অসংখ্য মানুষও জুলাইয়ের বীরত্বের প্রমাণ দিয়েছেন। তাদেরই একজন রিকশা চালক নূর মোহাম্মদ। বৈষম্য বিরোধী আন্দোলনে ২০২৫ সালের ৪ আগস্ট বিকাল ৪:৩০টার দিকে ফার্মগেটের পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। চিরতরে শেষ করে দিয়ে নাফিজকে পুলিশরা যখন রিকশার পাদানিতে তুলে দেন, তখনও সে রিকশার রটি হাত দিয়ে ধরে রেখেছিল। এরপর কেউ এগিয়ে না আসলেও রিকশা চালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরবর্তী সময়ে এই রিকশাতে নাফিজের ছবি কাঁদিয়েছে পুরো বাংলাদেশকে। নূর মোহাম্মদের মতো না হলেও অন্যভাবে অবদান রেখেছিলেন আরেক রিকশা চালক মোহাম্মদ সুজন। ২০২৪ সালের ৩রা আগস্ট আন্দোলনে যখন উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তখনই নেট দুনিয়ায় ভাইরাল হন তিনি। রিকশায় দাঁড়িয়ে সাধারণ ছাত্রদের স্যালুট দিয়ে সবার মনে জায়গা করে নেন তিনি। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। শিক্ষার্থী নূর আলমের এই কথাগুলো হয়তো কেউ ভুলে নেই। পুলিশের ভ্যানে থেকেও সে অসীম সাহসের পরিচয় দিয়েছিল। তার থেকেও বেশি সাহস দেখিয়েছিল শিক্ষার্থী নুসরাত নূর। নূর আলমকে বহন করা পুলিশের ভ্যানকে সে আটকে দিয়েছিল। সামনে দাঁড়িয়ে বলেছিল, আমার ভাইদের ছাড়তে হবে। নুসরাত ও তার ভাই নূর আলমের এই ঘটনাটি আন্দোলনের স্পিরিট কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে মনে পড়ছে, তার নাম গোলাম রাব্বানী। জুলাই আন্দোলনের প্রথম দিকে শিক্ষকদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে পরবর্তীতে শিক্ষকরাও ঝাঁপিয়ে পড়েছিল। তাদের মধ্যে গোলাম রাব্বানীও ছিলেন। তার প্রতিবাদের ভাষা ছিল কবিতা। আবৃত্তি করা কবিতাটির নাম এই উপত্যকা আমার দেশ না। নবারুণ ভট্টাচার্যের লেখা এই কবিতা গোলাম রাব্বানীর কণ্ঠে যেন জীবন পেয়েছিল। অনুপ্রাণিত হয়েছিল সর্বস্তরের মানুষ। এদিকে আন্দোলনে সরাসরি যুক্ত না হয়েও যে গভীর প্রভাব রাখা যায় তা দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তারেক আহমেদ। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও আন্দোলনের সময় তারেকের মনটা পড়ে থাকত বাংলাদেশে। তিনি বিভিন্ন আপডেট দিয়ে মানুষদের উজ্জীবিত রাখতেন। হঠাৎ একদিন তারেক ফেসবুকে পোস্ট করেন, দেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করতে হবে। তার আহ্বানে সাড়া দেন বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীরা। শুরু হয় রেমিটেন্স শাটডাউন। এতে সরকারের উপর চাপ বাড়ে। তখনই দেখা যায় তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কাদো কাদো কণ্ঠে বলছেন, প্রবাসী ভাই বোনেরা অনুরোধ করছে, রেমিটেন্স পাঠান প্লিজ। সবশেষে আন্দোলনের যে অবহেলিত শ্রেণীর কথা বলা হবে তারা হলেন নারী সমাজ। জুলাই আন্দোলনে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অথচ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মেয়েদের আর সেভাবে সামনে দেখা যায়নি। ক্ষমতার বদল হওয়ার পর সবাই যখন ক্রেডিট নিতে ব্যস্ত, তখন এই মানুষগুলো কোনো বিনিময় নেয়নি। দেশ গঠনে তাদের চাওয়া পাওয়াও সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে।